অথবা কিশোরীর মা এসে কিশোরীকে নিয়ে গেছে আমার কাছ থেকে অনেক দূরে। কি করব মাঝি বলো? এই গঙ্গায় কখনো ভিটে বাড়ি ছাড়া করে, আবার কখনো নিজের বুক থেকে কেড়ে নেয় আপন প্রিয়জনদের। সবই যেন নিয়তির খেলা। থাক ভাই, পুরনো কথা ছাড়ো, এগুলো বলে আর নিজেকে কাঁদিয়ে কি লাভ হবে? আচ্ছা, আর একটা সুর তোলো দেখি। দেখো, সুর শুনে তোমার নতুন কিশোরী গঙ্গার ঘাটে আসে কিনা। আসবে, নিশ্চয়ই আসবে। কি ব্যাপার, কিশোরী আসছে না যে? আমার ছোট্ট কিশোরীর মতো ও আবার হারিয়ে গেল না তো এই গঙ্গার বুকে? আপনার মেয়ের আশেপাশে মস্ত বড় কোনো অপশক্তি ঘোরাফেরা করছে। এই অপশক্তির সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নেই। কি বলছেন হুজুর? এই অপশক্তি আমার মেয়ের কাছে কি চাই? আমার মেয়ের এখন কি হবে? ওকে এই শক্তি থেকে কি করে বাঁচাবো? হুজুর, কোনো একটা উপায় বের করুন। আমাদের মেয়েটা এভাবে মারা যাবে, এটা মা হয়ে কিভাবে মেনে নিব? আর ওর এই অবস্থা আমি আর মানতে পারছি না। কিছু একটা করুন, কিছু একটা করুন। হ্যাঁ হুজুর, আমার মেয়েটা মারা যেতে পারে না। না না না, এ ক্ষমতা আমার বাইরে। আমি চলি, ওর ঘুম ভাঙার আগেই আমাকে বেরোতে হবে। মাঝি ভাই, নৌকাটা একটু কিনারে ভিড়াও। আমরা কিশোরীদের বাড়িতে একটু ঘুরে আসি, দেখি মেয়েটি কোথায় গেল। হ্যাঁ, চলো যাওয়াই যাক। মেয়েটার একটু খোঁজ নেওয়া দরকার। তাছাড়া কিশোরী খুব ভালো একটা মেয়ে, কথাগুলো খুব সুন্দর। আলেয়া আর ফাতেমার বাবা দুজনেই বসে বসে কান্না করছে। কিশোরী, মা কিশোরী। কে কে ডাকছে আমার মেয়েকে? কিশোরী, বাড়ি আছো? কারা আপনারা? কিশোরীকে কেন ডাকছেন? আর কিশোরীর কাছেই বা কি চান? কিশোরী কোথায়? ওকে একটু বলুন যে মাঝি ভাই আর বাঁশুরি আসছে, তোমাকে বাঁশি বাজিয়ে শোনাবে। ওর যে বাঁশির সুর শোনারও মতো অবস্থান নেই। নেই মানে? কি হয়েছে কিশোরীর? কিশোরী, কি বলছেন এসব? হ্যাঁ, ঠিকই বলছি। কিশোরী, কিশোরী, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার। চলে যা। কেন এসেছিস সেখানে? এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। মা কিশোরী, তুমি তো আমার বাঁশির পাগল ছিলা, এখন এমন কেন করছো? কি হয়েছে তোমার? কে তোর বাঁশির পাগল ছিল? আমি গত 2 বছর যাবত রক্তের পাগল। রক্ত রক্ত চাই আমার। পারলে তাজা রক্ত এনে দে। ওকে তো দেখে মনে হচ্ছে কোনো একটা বড় অশুভ শক্তি ওর আশেপাশে ঘুরছে। কার্তিক দা, দেখো তো কি করা যায়।
হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর আশেপাশেই আমি ভয়ঙ্কর এক শক্তিশালী আত্মার গন্ধ পাচ্ছি। তবে এই আত্মা ওর কিছু করতে পারবে না। সারা দিন রাত গঙ্গার ঘাটে থাকি। এসব ভূত প্রেতকে কি করে সাহেস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা, ওর এমন অবস্থা কখন থেকে একটু বলুন তো আমাকে। এই তো কাল রাত থেকে। কাল রাত থেকে? কাল রাতে তো ও নদীর ঘাটে গিয়েছিল। সেখান থেকেই এই অপশক্তি ওর পিছু নিয়েছে। আর এই অপশক্তি তাড়ানোর কৌশলও আমার জানা আছে। মাঝি ভাই, আমার মেয়েটা কি ঠিক হবে? ওকে আবার আগের মতো কথা বলতে পারবে? সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে আমরা আগের মতো করে তুলবই। আমার ওপর ভরসা রাখুন। হ্যাঁ, কিশোরীকে আমরা যেভাবে পারি সুস্থ করে তুলব। আমি বেঁচে থাকতে ওর কিচ্ছু হতে দিব না। আমরা সবাই আজ রাতে গঙ্গার পাড়ে শ্মশান ঘাটটায় যাব। সেখানের একটি বোতলে এই অপশক্তির জীবন বন্দি আছে। ওটাকে পুড়িয়ে ফেলতে হবে। ওটাকে হাতে পেলেই আমরা কিশোরীকে মুক্ত করতে পারবো। ঠিক আছে, তাই করুন। যেভাবে পারুন আমার কিশোরীকে সুস্থ করে দিন। আপনাদের কাছে হাত জোর করছি, দয়া করে আমার মেয়েকে সুস্থ করে দিন। ওকে ছাড়া যে আমরা বাঁচতে পারবো না। আপনারা যেভাবে পারুন আমার মেয়েকে সুস্থ করে দিন। বিনিময়ে যা প্রয়োজন হয় আমি সব দেব। টাকা পয়সা যা লাগে আমি তাই দেব। প্রয়োজনে এই খুদে ভিটেখানাও বিক্রি করে দেব। তবু আমার মেয়েটাকে সুস্থ করুন। দয়া করুন, দয়া করুন। ওর কিছু একটা হয়ে গেলে যে আমি আর বাঁচতে পারবো না। দয়া করুন, দয়া করুন। টাকা পয়সা চাই না গো বোন। কিশোরীকে সুস্থ করতে পারলে আমরা ধন্য। হ্যাঁ, আমাদের কিচ্ছু চাই না। কারণ 5 বছর আগে আমি আমার ছোট্ট মেয়ে কিশোরীকে হারাই। আর সেদিন থেকেই বুঝতে পেরেছি স্বয়ং বাবার সামনে তার মেয়ের অকাল মৃত্যু হলে সেটা পৃথিবীর কোনো বাবাই মেনে নিতে পারে না। রাতের বেলায় ঠিক 12টার পরে তারা নদীর ঘাটের শ্মশানের দিকে রওনা হয়। ঠিক তখনই অঝরে বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রবল বাতাস বইতে থাকে। এমন বৃষ্টি আর কখনো দেখেনি তারা। কথা বলতে বলতে তারা শ্মশানের কাছে পৌঁছে যায়। তারা সবাই একসাথে শ্মশানের ভিতরে প্রবেশ করে। সাবধান, ওই আত্মা যে কোনো সময় যে কোনো বেশ ধরে আসতে পারে। আমরা যদি একবার কাজ শুরু করি তবে কাজ শেষ করেই ফিরতে হবে। যদি অর্ধেক রেখে আমরা চলে আসি তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। এ কি মাঝি ভাই, এত বৃষ্টি কেন? এ বৃষ্টি তো আমি জীবনেও দেখিনি। এখানে দাঁড়িয়ে থাকুন রহমত সাহেব। বৃষ্টিতে আমাদের কাজ আটকে রাখতে পারবে না। আমরা আমাদের কাজ সম্পন্ন করে তবেই এখান থেকে যাব। মাঝি শ্মশানের মাঝখানে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। এরপর একটা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। অন্যদিকে রহমত সাহেব দেখতে পায় কিছুটা দূরেই ফাতেমা দাঁড়িয়ে আছে। বাবা, ও বাবা, তুমি এখানে কেন এসেছো? আমি তো সুস্থ হয়ে গেছি। মা, মা তুই
মা তুই ঠিক হয়ে গেছিস মা? দেখেন মাঝি ভাই, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। এসবের আর দরকার নেই আমার। চলুন চলুন চলুন, এবার আমরা চলে যাই। রহমত সাহেব, কি উল্টো পাল্টা কথা বলছেন? এত রাতে ফাতেমা কেন আসবে? রহমত সাহেব, ওটা আপনার মেয়ে না। আপনাকে বলছি ও আপনার মেয়ে নয়। আপনাকে বিভ্রান্ত করার জন্য ওই আত্মা এসেছে। আপনি আপনি আপনার স্থান ত্যাগ করবেন না। বাসুরিয়া, আপনি কি দেখতে পাচ্ছেন না? না না ভাই, ও আপনার মেয়ে না। এত রাতে এই শ্মশান ঘাটে ও কি করে আসবে? মাঝি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করবই। তোকে গঙ্গার জলে ডুবিয়ে মারবো। মাঝি কোনো দিক কান না দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং কিছুক্ষণ পর মাটির ভিতর থেকে একটি পট বের করলো। এখানেই ওর অতৃপ্ত আত্মা বন্দি আছে, আর এটাকে এখনই পুড়িয়ে দিতে পারলে আমাদের কিশোরী পুরোপুরি মুক্ত হয়ে যাবে। অন্যদিকে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঝি বোতলটায় আগুন লাগিয়ে দেয় এবং একটু পরে পুরো কবরটাই আগুনে পুড়ে ফেলে। অন্যদিকে আত্মাটা চিৎকার করতে করতে হাওয়ার সাথে বিলীন হয়ে যায়। আর কোনো ভয় নেই। ওই আত্মার কোনোভাবেই কিশোরের কাছে আসতে পারবে না, কারণ ওই আত্মার অস্তিত্বকে আমি ধ্বংস করে দিয়েছি। কিশোরী আজ থেকে মুক্ত। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই তোমাদের জন্য খুব কষ্ট করে গল্প তৈরি করি। এখন রাত প্রায় 4টা বাজে, ঘুমাইনি রাত্রে, তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। আর হচ্ছে আজকের গল্পটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে যাবা যে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা কি টাইপের গল্প চাচ্ছ সেটাও বলে যাবা, তোমাদের গল্পগুলো দেওয়ার ট্রাই করবো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবা কেমন লেগেছে। ভালো হলে ভালো বলবা, আর খারাপ হলে খারাপ বলবা। কমেন্ট করে যাবা। থ্যাংক ইউ।